ব্যাচ 16 নম্বর ক্লাসে সবাইকে স্বাগত। আচ্ছা, এখন একটু খেয়াল করুন। এটা কিন্তু আপনারা এই কোডটা অলরেডি আপনারা পেয়ে গেছেন, মনে আছে সবার? এই কোডটা যে পেয়ে গেছেন আপনারা, প্রথমে যে কোডটা আছে সেই কোডটা কিন্তু আপনারা পেয়ে গেছেন অলরেডি। কেউ রান করে দেখেছেন সেই কোডটা? আচ্ছা, রান করার পর রেজাল্টও পেয়ে গেছেন, কিন্তু কিভাবে কাজ করে সেটা জানেন সবাই? এই কোডটা কিভাবে কাজ করে সেটা কি বুঝেন? কে কে বুঝেন না আমাকে একটু জানান তো। এখানটায় ফ্যাক্টরিয়াল নির্ণয় করার একটা কোড আছে, সেই কোডটা কিভাবে কাজ করে সেটা বুঝেন নাকি? কেউ আছেন? কেউ নাই মনে হয়। আচ্ছা, ঠিক আছে, আমি আমার মতো ডিসকাস করা শুরু করি। তো প্রথমে খেয়াল করুন, এটা আমি সেভ করছি, সেভ করে রান করছি। কত আসছে? 6। হয়তো বুঝছেন কিভাবে 6 আসছে, কারণ 3 × 2 × 1। তারপর যদি এখানটায় 4 থাকে, কত আসবে রেজাল্টটা? বলেন তো, 4 হলে রেজাল্ট কত আসবে? 24। এক্স্যাক্টলি 24 আসছে। তো এটা আসলে কিভাবে কাজ করে বলতে পারবেন? আমার কোডটা সবাই একটু খেয়াল করুন। আমি কি লিখেছি প্রথমে? প্রথমে লিখেছি ডিইএফ। ডিইএফ কেন লেখে সবাই জানেন? কেন? কারণ এটা একটা ফাংশন। ফাংশন ডিফাইন করার জন্য এই কিওয়ার্ডটা লাগে। তো ফ্যাক্ট এক্স, এটা লিখলাম। তারপর কি করেছি? ইফ, যদি এক্স 1 হয়, তবে কি হবে? রিটার্ন, রিটার্ন 1। সে কি করবে? 1 রিটার্ন করবে। ব্যাপারটা বুঝছেন সবাই? কারণ আমরা জানি 1 ফ্যাক্টরিয়াল মানে কত? 1। এরপর আসেন এলস। অন্যথায় কি হবে? যদি এটা না হয়, তাহলে সে যে কাজটা করবে, রেজাল্ট ইকুয়াল এক্স ফ্যাক্ট এক্স মাইনাস 1, রিটার্ন রেজাল্ট। ফ্যাক্ট, আচ্ছা এইখানটায় আমি যদি প্রিন্ট ফ্যাক্ট 4 দেই, তাহলে আমার রেজাল্ট আসে কত? 24। তো এখন কেউ ব্যাপারটা কি একটু এক্সপ্লেন করতে পারবেন যে কেন এখানে 24 আসে? খেয়াল করুন, আমি এখানটা এক্স কত দিলাম? 4। এক্স এর ভ্যালু কত? আর এই যে আর্গুমেন্টটা পাস করছি সেটা কত? 4। তো 4টা যখন এখানে আসে, তখন কি সে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে? করে না। তার মানে এখানটায় ফলস আসছে। তো এখানটা যদি ফলস আসে, সে রিটার্ন 1, এটা কি এক্সিকিউট করবে? রিটার্ন 1 না। তাহলে কোথায় আসবে? এলসে আসবে।
এলসে এসে সে কি করবে, এই কাজটা করবে। এইখানটায় কি আসে, এইখানটায় আসছে রেজাল্ট, রেজাল্ট ইকুয়াল এক্স, এক্স এর ভ্যালু কত, 4, স্টেরিক্স কত আসছে, ফ্যাক্ট 4 মাইনাস 1, 3। তো এই ব্যাপারটা বুঝছেন সবাই? এই লাইনে প্রথমবার যখন এইখানটা আসবে তখন কিন্তু এই ঘটনাটাই ঘটবে, এটা বুঝছেন? ওকে, এবার খেয়াল করুন এখানটায় ফ্যাক্ট কত আসছে, 3। তো এই ফ্যাক্ট 3 তো কোনো ভ্যালু না, এটা হচ্ছে আবার ফাংশনটা কল করা হচ্ছে। কোথায় ফাংশন কল করা হচ্ছে, এখান থেকে, এই লাইন থেকে ফাংশনটাকে আবার এইখানটায় কল করা হচ্ছে। তার মানে এক্স এর ভ্যালু এখন কত কত পাস হচ্ছে, 3 পাস হচ্ছে। তো এক্স এর ভ্যালু যদি 3 পাস হয়, এখানটায় আবার সে আসবে, আবার এসে দেখবে এই কন্ডিশনটা ফিল আপ করে কিনা। এখানটা এই কন্ডিশনটা ফিল আপ করে, এখন কন্ডিশনটা স্যাটিসফাই করে এক্স ইকুয়াল 3 এর জন্য, না। তো যেহেতু এই কন্ডিশনটা সে স্যাটিসফাই করে না, সে এখন কোথায় আসবে, আবার এলসে আসবে। এলসে এসে এইখানটা এখন এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 3। তো সে কি করবে, 4 তো আগে থেকেই আছে, 4 ইন্টু 3 ইন্টু ফ্যাক্ট 2 হবে এবার। তো এই ফ্যাক্ট 2 এর ভ্যালু কত, আবার সে সেটা চেক করার জন্য এইখানটা আসবে। এসে সে আবার চেক করবে এক্স এর জন্য, দেখছে এটা স্যাটিসফাই হচ্ছে না, তাহলে এইখানটা আসবে, এইখানটা এসে সে কি করবে, 4, 3, 2, এবং পরবর্তীবার আসবে ফ্যাক্ট 1। তো ফ্যাক্ট 1 হলে এবার কি হবে, ফ্যাক্ট 1 নিয়ে সে আবার কল করছে এইখানটায়। এবার যেহেতু x1, এবার সে এটা স্যাটিসফাই করবে, রিটার্ন 1। তো রিটার্নটা কোথায় হবে, রিটার্নটা হবে যেখানটায় ফাংশনটা কল হয়েছে। ফাংশনটা কোথায় কল হয়েছে, ফাংশনটা কল হয়েছে এখান থেকে। সো 1টা রিটার্ন হবে এখানটায়। তার মানে ফাইনালি কত দাঁড়ায়, এই জিনিসটা দাঁড়ায় ফাইনালি। তো ফাইনালি যদি এটা দাঁড়ায় শেষমেশ এইখানটায়, এটা হচ্ছে আমার রেজাল্ট, সেই রেজাল্টটা কি করবে, এই রেজাল্টের মাধ্যমে রিটার্ন করবে। এই রিটার্নটা কোথায় যাবে, এই রিটার্নটা আসবে ঠিক এইখানটায়, যেখানটায় মেন ফাংশনটা কল করা হয়েছে। তাহলে ব্যাপারটা বুঝছেন সবাই? রিকার্সিভ ফাংশন নিয়ে কারো আর কোনো কোশ্চেন আছে বা কনফিউশন আছে এই মুহূর্তে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, রিকার্সিভ ফাংশনের ব্যাপারটা এখন ক্লিয়ার, যে একটা ফাংশনকে সে যখন নিজেকে নিজে কল করে, এটি হচ্ছে রিকার্সিভ ফাংশন। আর কারো ঝামেলা আছে রিকার্সিভ ফাংশন নিয়ে? যদি ঝামেলা থেকে থাকে আমি বলবো ক্লাসটা আরেকবার দেখে নিলে ঝামেলাটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কন্টিনিউ করি। আমরা এবার যে বিষয়টা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে স্কোপিং। জিরো ফ্যাক্টরিয়াল কিভাবে বের করব, ঠিক এটাও ডিফাইন করে দিতে হবে আপনাকে। জিরো ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, ঠিক আছে? অর্থাৎ আমার এই কোডটা কিন্তু পরিপূর্ণ কোড না, ফ্যাক্টরিয়াল নির্ণয়ের জন্য এটা একটা পরিপূর্ণ কোড না, বাট এটা হচ্ছে আমার রিকার্সিভ ফাংশন বোঝার জন্য এটা পরিপূর্ণ কোড। আমি এটা ফ্যাক্টরিয়াল নির্ণয় বলতে পারেন, বাট ওইভাবে করে ফ্যাক্টরিয়ালটা মানে একদম অ্যাকুরেট ফ্যাক্টরিয়াল নির্ণয়ের জন্য না। এটা এটা হচ্ছে রিকার্সিভ ফাংশন বোঝার জন্য আমি এটা কোড করছিলাম, এটা হচ্ছে সেটা।
জিরো এর জন্য সেটাও আপনাকে ডিফাইন করে দিতে হবে, যে জিরো এর জন্য কত হবে, 1। ক্লিয়ার? বাট রিকার্সিভ ফাংশনের ব্যাপারটা কি বুঝছেন কিনা সেটা বলেন। ওকে, এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কোপিং। স্কোপের ব্যাপারটা তো সবাই বুঝেন, যে একই অফিসে একই নামের দুই তিনজন পার্সন থাকলেও সবাই কিন্তু একই কাজ করে না, ঠিক না? প্রত্যেকের কাজগুলো আলাদা থাকে। তো স্কোপিং এর ব্যাপারটাও ঠিক ঠিক একই রকম, যে এই যে মনে করেন এখানটা একটা এক্স আছে, এখানটা আরেকটা এক্স আছে, দুজনের স্কোপটা কিন্তু আলাদা। স্কোপিং নিয়ে কথা বলতে গেলে প্রথমে আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে গ্লোবাল স্কোপ এবং লোকাল স্কোপটা কি জিনিস। সবাই কি এটা বুঝেন, গ্লোবাল স্কোপ এবং লোকাল স্কোপটা? বুঝেন না? ওকে, নো প্রবলেম। খেয়াল করুন, আমার এখানটা একটা কোড করা আছে অলরেডি। সেই কোডটার রেজাল্ট আমি আপনাদের শো করাচ্ছি। এখানটায় প্রথমবার আমার রেজাল্ট আসছে কত, 10। এই 10টা কোথেকে আসছে? এই যে এখানটায় প্রথম লাইন হচ্ছে এক্স এর ভ্যালু দিলাম, তারপর ওয়াই এর ভ্যালু, তারপর একটা ফাংশন ডিফাইন করলাম, তারপর সেই ফাংশনটা কল করলাম, তারপর প্রিন্ট করলাম এক্স কে, তারপর প্রিন্ট করলাম ওয়াই কে। যখন এই ফাংশনটা কল হবে সেটা কিন্তু আগে হবে। তো ফাংশনটা কল হয়ে এখানটায় কি করবে, এক্স এর ভ্যালুটা প্রিন্ট করবে, কত এক্স এর ভ্যালু কত, 10। এখান থেকে আসছে, সে 10টা প্রিন্ট করলো, ওয়াই এর ভ্যালু 15 প্রিন্ট করলো, এবং জেড এর ভ্যালু 50 প্রিন্ট করলো। প্রিন্ট করে আবার এখানটা এক্স ওয়াই জেড কে, এক্স ওয়াই কে প্রিন্ট করলো। খেয়াল করেন, এক্স এবং ওয়াই এগুলো কোথায় ডিফাইন করলাম, ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করলাম কোথায়, ফাংশনের ভিতরে না বাইরে? বাইরে। তো এদেরকে ফাংশনের বাইরে ডিফাইন করার সাথে সাথে এরা কিন্তু গ্লোবাল হয়ে গিয়েছে, অর্থাৎ এদেরকে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। তো এখন আমি ফাংশনের ভিতরেও কিন্তু তাদেরকে প্রিন্ট করতে পারছি। এই যে প্রিন্ট এক্স দিলাম এবং প্রিন্ট ওয়াই দিলাম, তাও কিন্তু তারা প্রিন্ট হচ্ছে। কিন্তু খেয়াল করুন, এই জেডটাকে কোথায় ডিফাইন করেছি আমি? এই জেডটাকে আমি ডিফাইন করেছি ফাংশনের ভিতরে। এবার আমি যদি এটাকে ফাংশনের বাইরে আহ, দেখতে চাই যে তাকে প্রিন্ট করা যায় কিনা, ফাংশনের বাইরে যদি তাকে প্রিন্ট করতে চেষ্টা করি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু আমি এটা এরর দিচ্ছি, নেম জেড ইজ নট ডিফাইন্ড। কেন? কারণ হচ্ছে এটা লোকাল। লোকাল মানে হচ্ছে এই ফাংশনটার ভিতরে তার মানে কাজ করার ক্ষমতা আছে, বাইরে কোনো তার ক্ষমতা নাই। এখন বুঝছেন লোকাল এবং গ্লোবালটা কি জিনিস? ওকে, আরেকটা মজার জিনিস দেখেন, এখানটায় আমি এক্স কে তো প্রিন্ট করছি। এবার মনে করো আমি চাইলাম যে আমার বাইরে যে এক্সট্রা আছে সেটাকে আমি পরিবর্তন করবো এখানে। সেটাকে পরিবর্তন করবো, সেটাকে পরিবর্তন করার জন্য আমি কি দিলাম, এক্স ইকুয়াল 20 দিয়ে দিলাম। এক্স ইকুয়াল 20 দিলে আসলে কি বাইরের এক্সট্রা পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। আপনি যখন প্রিন্ট করছেন তখন আলাদা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার হচ্ছে লোকাল ভেরিয়েবল হিসেবে। ব্যাপারটা কি বুঝছেন? না বুঝলে কোশ্চেন করেন, আমি আবার বলবো। খেয়াল করুন রেজাল্টটা, এখানটা এক্স এর ভ্যালু কত আসছে, 20, কিন্তু বাইরে ফাইনালি এক্স এর ভ্যালু কত আসছে, 10। অর্থাৎ আপনি ফাংশনের ভিতর থেকে এক্স এর ভ্যালুটা চেঞ্জ করতে চেষ্টা করলেও সেটা চেঞ্জ করা পসিবল হচ্ছে।
বুঝেননি কি এই ব্যাপারটা? খেয়াল করুন, আমি যখন এক্স ইকুয়াল 20 দিচ্ছি, আসলে সে কিন্তু এই এক্সটাকে নিচ্ছে না, সে আরেকটা এক্স নিয়ে নিচ্ছে তার মতো করে। এটা লোকাল আর এটা হচ্ছে গ্লোবাল। তো আপনি যখন এইখানটায় এই ফাংশনটার ভিতরে কল করছেন বা এই ফাংশনটার ভিতরে আপনি প্রিন্ট করছেন, সে কিন্তু লোকালটাকে প্রিন্ট করছে, সে গ্লোবালটাকে চেঞ্জ করছে না। এবার এইখানটায় যেটা হচ্ছে সেটা হচ্ছে সে আবার গ্লোবালটাকে প্রিন্ট করছে। এটা আরেকটা ডিক্লারেশন ভেরিয়েবল, সেম নামে দুটো ভেরিয়েবল হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন? খেয়াল করুন, এটা বোঝার জন্য আমি যদি আগে একটা প্রিন্ট দেই, সে এখানটা 10 প্রিন্ট করার কথা, কারণ সে তো 10 নিয়ে ক্যারি করে এসেছে। যদি আপনার মনে হয় যে না, সে গ্লোবালটাকেই পরিবর্তন করছে, লোকাল করে নাই, তাহলে এটা বোঝার জন্য আরেকটা হয়ে আছে যে এইখানটায় 10 আছে, সেই 10টাকে সে কি করবে? প্রিন্ট করবে, প্রিন্ট করে তারপর 20 প্রিন্ট করবে, এমন হওয়ার কথা, ঠিক না? খেয়াল করেন, কিন্তু তা হয়নি। কেন হয়নি? কারণ এখানটায় বলে দিয়েছে রেফারেন্সড বিফোর অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? অর্থাৎ সে খুঁজতেছে এখন এটাকে, এই এক্স বলতেই সে ফাংশনটার ভিতরে সে শুধুমাত্র এই এক্সটাকেই চেনে। এবার আসেন, আপনি কিভাবে আহ, একটা লোকাল, একটা গ্লোবাল ভেরিয়েবল একটা ফাংশনের ভিতরে ক্রিয়েট করবেন। একটা গ্লোবাল ভেরিয়েবল একটা ফাংশনের ভিতর থেকেও কিন্তু ক্রিয়েট করা যায়। কিভাবে ক্রিয়েট করবেন? জাস্ট গ্লোবাল কিওয়ার্ডটা ইউজ করতে হবে। যেমন গ্লোবাল জেড লিখলাম আমি, গ্লোবাল জেড লিখার পর এটা কিন্তু আর এখন লোকাল ভেরিয়েবল নাই, যদিও এটাকে আমি ডিক্লেয়ার করলাম ফাংশনের ভিতরে, এটা কিন্তু এখন গ্লোবাল হয়ে গিয়েছে। দেখেন, এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, তা কিন্তু ফাংশনের ভেতর থেকেও প্রিন্ট হচ্ছে। এই যে এখানটা একটা 9 প্রিন্ট হয়েছে ফাংশনের ভেতর থেকে, এবং ফাংশনের বাইরে থেকে কিন্তু 9ই প্রিন্ট হচ্ছে। ব্যাপারটা বুঝছেন সবাই? গ্লোবাল কিওয়ার্ডটা ইউজ করতে হবে। ওকে, এবার আমরা একটু আহ, গত ক্লাসে যে কোশ্চেনগুলো রিপ্রেজেন্ট করলাম সেই কোশ্চেনগুলো একটু ডিসকাস করি। প্রথম কোশ্চেনটা, কেউ কি আছেন যে প্রথম কোশ্চেনটাই বুঝছেননি? একটি প্রোগ্রাম লিখো যা ব্যবহারকারীর কাছ থেকে একটি সংখ্যা নেবে এবং তত সংখ্যক সংখ্যার গড় নির্ণয় করবে। প্রথম কোশ্চেনটা বুঝেননি এমন কেউ আছেন কিনা? তার মানে সবাই বুঝছে। দ্বিতীয় কোশ্চেনটা সবাই বুঝছেন? আবুল ফাজাল, আপনি কোনটার কথা বলছেন, প্রথমটা না দ্বিতীয়টা? আচ্ছা, আবুল ফজল ফার্স্টটার কথা বলছেন আর সামিয়া সেকেন্ডটা।
ওকে, সমস্যা নাই, আমি একটা একটা করে সবগুলোই বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে একটি প্রোগ্রাম লিখো যা ব্যবহারকারীর কাছ থেকে একটি সংখ্যা নেবে এবং তত সংখ্যক সংখ্যার গড় নির্ণয় করবে। তো খেয়াল করুন, একটি সংখ্যা নেওয়া মানেটা কি? একটি সংখ্যা নেওয়া মানে হচ্ছে আপনি যদি বলেন যে আমি 3 দিব, প্রথমবার ইনপুট দিলেন 3, তো 3 দেওয়ার পর সে বুঝে নিবে আপনি পরবর্তীতে আরো 3টে সংখ্যা ইনপুট দিবেন। ধরেন পরবর্তী 3টে সংখ্যা হচ্ছে 6, 7, 8। সে কি করবে? প্রোগ্রামটা এমনভাবে লিখবেন যেমন যেন 3টে সংখ্যা যোগ করে যোগফলকে 3 দিয়ে ভাগ করে গড় নির্ণয় করে সেটাকে আপনাকে রেজাল্ট হিসেবে দেয়। তো এখন বুঝছেন আপনার ইনপুট কয়টা হবে? যদি এখানটায় 3 দেন তাহলে আরো 3টে সংখ্যা আপনাকে ইনপুট হিসেবে দিতে হবে। যদি 4 দেন, 4 এর পর আরো 4টা সংখ্যা ইনপুট হিসেবে দিতে হবে। যেমন হতে পারে 5, 7, 10, হ্যাঁ, 11। তো এরকম যে 4 দেওয়া মানে হচ্ছে 4টা সংখ্যা আপনি ইনপুট হিসেবে নেবেন এবং তাদের গড় নির্ণয় করবেন। এ ধরনের প্রোগ্রাম, অর্থাৎ ব্যবহারকারী বলে দিবে যে সে কয়টা সংখ্যার গড় চাচ্ছে, ঠিক ততটা এখানটায় লিখবে, তারপর ততগুলো সংখ্যা সে নিচে দিয়ে দিবে, ইনপুট হিসেবে পরবর্তীতে ততগুলো সংখ্যা দিবে। ব্যাপারটা কি বুঝছেন সবাই? যারা আগে বুঝেননি তারা কি এখন বুঝছেন? আমাকে কিন্তু জানাতে হবে, না হলে আমি কন্টিনিউ করতে পারছি না। ওকে, ভেরি নাইস। তারপর দ্বিতীয়টা, দ্বিতীয়টা হচ্ছে দুটো সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া আছে, সংখ্যা দুটি নির্ণয় করতে হবে। ভেরি সিম্পল, হাই স্কুলের অঙ্ক। কোন ক্লাস? ক্লাস 7 না 6? এটা ভেরি সিম্পল, একদম ছোট ক্লাসের অঙ্ক। সো সবাই পারার কথা এটা। আমরা কি জানি, দুটো সংখ্যার যোগফল মানে হচ্ছে, ধরে নিলাম একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, তাহলে দুটো সংখ্যার যোগফল কি? এক্স প্লাস ওয়াই। আর সেটাকে ধরে নিলাম পি, এবং কি হচ্ছে দুটো সংখ্যার বিয়োগফল, এক্স মাইনাস ওয়াই। তো প্রথমে দুটোকে যোগ করি, যোগ করলে কি দাঁড়ায়? আচ্ছা, আমি একটু উল্টা করে লিখি তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তাহলে আমরা যদি সংখ্যা দুটো যোগ করি তাহলে রেজাল্টটা কি দাঁড়ায়? এই ওয়াইটা আর এই ওয়াইটা বাদ থাকে কি? 2x। আর এখানটা কত? পি প্লাস কিউ। তাহলে বড় একটা সংখ্যা কি পাচ্ছি? এক্স ইকুয়াল পি প্লাস কিউ ডিভাইডেড বাই 2, একটা সংখ্যা পেয়ে যাচ্ছি। তার মানে কি, যোগফল এবং বিয়োগফলের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যাটা হয় বড় সংখ্যা। আর ছোট সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল, যদি পি হয় এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কিউ। তাহলে এদের বিয়োগফল বের করলে কি রেজাল্ট আসবে? এখানটায় মাইনাস একটা হবে, এখানটায় প্লাস হবে, আবার মাইনাস। তো রেজাল্টটা কি দাঁড়ায়? 2y ইকুয়াল পি মাইনাস কিউ। y ইকুয়াল কি আছে তাহলে? সামিয়া, আপনি কি এবার পারবেন? একদম ক্লাস 6-7 এর অঙ্ক, হাই স্কুল লেভেল। সো মনে হচ্ছে পারবেন।
আপনার পি এবং কিউ এর ভ্যালু দেওয়া থাকবে। সো পি কিউ এর ভ্যালু অর্থাৎ যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকবে, আপনি সেখান থেকে এক্স ওয়াই এর ভ্যালু বের করবেন, ভেরি সিম্পল। তাহলে সেকেন্ড কোশ্চেনের সলিউশন কি সবাই করতে পারবেন? ট্রাই করে আপডেট দিবেন, ওকে, থ্যাংক ইউ। একটি প্রোগ্রাম লিখো যা ব্যবহারকারীর কাছ থেকে কোনো সংখ্যা নিয়ে তার রিভার্স অর্ডারে প্রিন্ট করবে। এই ব্যাপারটা কি বুঝছেন সবাই কোশ্চেনটা? যারা বুঝেননি তাদের জন্য বলছি। ধরেন আপনি লিখছেন 6, তারপর 9, তারপর 3, অর্থাৎ 693 লিখলেন। 693 লিখে এটা রিভার্স অর্ডারটা হবে 396। এবার বুঝছেন আলামিন? আপনার ইনপুট হবে এটা, আউটপুট হবে এটা। এটা কিভাবে করবেন সেই প্রোগ্রামটা তৈরি করবেন, পারবেন এটা? ওকে, ভেরি নাইস। এবার একটি প্রোগ্রাম লিখো যা নির্দিষ্ট রেঞ্জ এর সকল যে সকল সংখ্যা প্রদত্ত সংখ্যা দ্বারা নিশ্চয়ই বিভাজ্য হয় সে সকল সংখ্যা প্রিন্ট করবে। প্রশ্নটা একটু মানে মনে হয় আমি প্রশ্নটা লিখতে গিয়ে একটু পেঁচাই লিখে ফেলছি বেশি। একটা নির্দিষ্ট রেঞ্জ থাকবে এবং আরেকটা সংখ্যা আপনাকে ইনপুট দিতে হবে। তো দুটো ইনপুট নিবে, দুটো বলতে আসলে তিনটা ইনপুট নিবে। একটা হচ্ছে হায়ার লিমিট, আর একটা হচ্ছে লোয়ার লিমিট, আর একটা হচ্ছে একটা সংখ্যা দিবেন যে সংখ্যা দিয়ে ভাগ করা মানে যায় যে ওই সংখ্যাগুলো প্রিন্ট হবে। কোশ্চেনটা না বুঝলে আমি বুঝিয়ে দিতে পারবো। বুঝছেন কোশ্চেনটা? ক্লিয়ার না? ওকে, ঠিক আছে, লিখে দিচ্ছি। ব্যাপারটা কি সেটা ক্লিয়ার করে দিচ্ছি। হয়তো আমার কোশ্চেন লেখার ধরনটা ভালো ছিল না, ওই কারণেই ক্লিয়ার না। ওকে, তো ধরে নেন একটা রেঞ্জ আছে আপনার, ব্যবধি। ব্যবধি নিয়ে তো অঙ্ক করে আসছেন সবাই, 7 থেকে 70। এটা কি ওপেন ইন্টারভেল নাকি ক্লোজ ইন্টারভেল বলেন তো? খোলা ব্যবধি না বদ্ধ ব্যবধি? ক্লোজড, এক্স্যাক্টলি। তো ক্লোজড ইন্টারভেল এবং ওপেন ইন্টারভেলের মধ্যে পার্থক্যটা বোঝেন? ইনক্লুডেড, এক্স্যাক্টলি ইনক্লুডেড। যেমন আমাদের রেঞ্জ ফাংশনটা কি করে, সে সেটা কিন্তু ইনক্লুড করে না। তার মানে রেঞ্জ ফাংশনের ক্ষেত্রে ব্যাপারটা চিন্তা করলে এমন হয়, রেঞ্জ ফাংশনের জন্য ব্যাপারটা হচ্ছে এমন 7,70, ঠিক এটা। অর্থাৎ এই পাশটা হচ্ছে ইনক্লুডেড, এই পাশটা ইনক্লুডেড না, ঠিক না? রেঞ্জ ফাংশন এভাবে করে কাজ করে। তো রেঞ্জ ফাংশনের ক্ষেত্রে যদি চিন্তা করতে হয় তাহলে এটাকে দিতে হবে এরকম করে 7 আর 71। আচ্ছা, আমরা এবার মেন কথায় আসি। মেন প্রশ্নটা হচ্ছে প্রথমে আপনি রেঞ্জটা ইনপুট দিবেন যে কত থেকে কত পর্যন্ত নিবে। সে 7 থেকে মনে করেন 70, এই পর্যন্ত সংখ্যাগুলোকে আরেকটা ইনপুট দিবেন যে 7 দ্বারা যেগুলো বিভাজ্য সেগুলোকে প্রিন্ট করুন। তাহলে আরেকটা ইনপুট হবে 7, ঠিক আছে? 7 দ্বারা বিভাজ্যগুলো প্রিন্ট হবে। তাহলে কতটা সংখ্যা প্রিন্ট হবে, কয়টা সংখ্যা প্রিন্ট হবে এখান থেকে?
এনিওয়ান? 10টা সংখ্যা। এখন ব্যাপারটা ক্লিয়ার, যে যেমন প্রথমে প্রিন্ট হবে 7, তারপর 14, তারপর 21, এভাবে করে প্রিন্ট হতে থাকবে। সাথের নাম তা না আসলে। তো এখানটা আপনি 77ও দিতে পারবেন, কারণ এগুলো হচ্ছে সব ইচ্ছামূলক। ব্যবহারকারীর ইচ্ছা মতো এখানটায় 7ও দিতে পারে, এখানটায় 14 দিয়েও শুরু করতে পারে। অর্থাৎ রেঞ্জটা ব্যবহারকারী ইচ্ছা মতো দিবে। লজিকটা কি হবে? লজিকটা তো ভেরি সিম্পল, যে আপনি রেঞ্জ ফাংশন নেবেন ফর, করেই দিচ্ছি একদম, সমস্যা নাই। এক্স ইন রেঞ্জ, রেঞ্জ 7 to 71, ভেরি সিম্পল। যে আচ্ছা, এইখানটায় আসলে 7 to 71 না, এখানটায় আপনি পি কিউ নেবেন। পি কিউ দুটো ভেরিয়েবল, তো কিউ প্লাস ওয়ান নেবেন। কেন কিউ প্লাস ওয়ান নেবেন? কারণ আমরা জানি রেঞ্জ ফাংশন কি করে, যা দেয়া হয় তার থেকে এক ঘর কম নেয় সে, সেটা ইনক্লুড করে না যা দেয়া হয়, হায়ার লিমিটটা। তো প্রথমে আপনি দুটো ইনপুট নেবেন পি কিউ, সেই ইনপুটটা, এটা হচ্ছে হায়ার লিমিট, সরি লোয়ার লিমিট, এটা হচ্ছে হায়ার লিমিট। তো হায়ার লিমিট প্লাস ওয়ান, তারপর কি করবেন, ইফ লজিক অ্যাপ্লাই করবেন। ইফ এক্স পার্সেন্টেজ 7 ডবল ইকুয়াল 0, অর্থাৎ যদি এটা নিঃশেষ বিভাজ্য হয় তাহলে প্রিন্ট এক্স, ভেরি সিম্পল। তারপর কি করবেন, এটাই, আর কিছুই না, করেই দিলাম। পারবেন সবাই এটা? 4 নম্বরটা? 4 নম্বরটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকবে না তো? আচ্ছা, করেই তো দিছেন, হ্যাঁ করে দিয়েছি, এখন আপনারা করে ওটাকে ইমপ্লিমেন্ট করবেন। তারপর পরের কোশ্চেনটা, হচ্ছে সবার জন্য। অর্থাৎ এই কোশ্চেনটার অ্যান্সার যে করতে পারবে না তার প্রোগ্রামিং করার মানে কোনো মানেই হয় না। এটা সবাই পারবে, অর্থাৎ এটা কোনো কোশ্চেনের মধ্যেই পড়ে না আর কি, আসলে দেয়ার জন্য দেয়া, যাতে সবাই পারে, ওই কারণেই দেয়া এটা, যাতে কেউ হতাশ না হয়। 6 নম্বরটা? আচ্ছা, 6ও ইজি। 6 নম্বরটা পারবে না এমন কেউ আছে, বা কোশ্চেনটা বুঝেনি এমন কেউ আছে কিনা? পারবো মেবি। আচ্ছা, কোশ্চেনটা আগে বুঝতে হবে, পারবোটা সেটা হচ্ছে পরে। তো কোশ্চেনটা হচ্ছে, বুঝিয়ে নাই, থ্যাংক ইউ আলামিন, আপনি যেহেতু বুঝেন নাই আপনাকে বুঝিয়ে দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে এমন, আপনি এখানটায় 5, 6, 7, 9 মনে করেন এটা হচ্ছে আপনার প্রদত্ত সংখ্যা, আপনি এই সংখ্যাটা ইনপুট দিলেন। সফটওয়্যারটা এমন ভাবে তৈরি করবেন যে আপনি এরকম একটা সংখ্যা ইনপুট দেওয়ার পর সে কি করবে, 5 + 6 + 7 + 9 এদেরকে যোগ করে যোগফলটা আপনাকে দিয়ে দিবে। এখন বুঝছেন আলামিন? করতে পারবেন? ওকে, এটা আউটপুট, মানে এগুলো সলিউশন করে রাখবেন। তারপর 7 নম্বরটা,
একটি প্রোগ্রাম লিখো যা ব্যবহারকারীর কাছ থেকে একটি সংখ্যা নিয়ে মৌলিক কিনা যৌগিক তা যাচাই করবে। তারপর হচ্ছে 8 নাম্বারটা সবাই পারবে মনে হচ্ছে। 8 নাম্বারটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? একটা নাম তা বানানোর সফটওয়্যার তৈরি করবেন, ভেরি সিম্পল। এটা প্রোগ্রাম লিখবেন যার নাম তা তৈরি করবে। 7 নাম্বারটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? 8 নাম্বারটা নিয়ে কোশ্চেন আছে? 7 নাম্বার এবং 8 নাম্বার নিয়ে। ওকে, মনে হচ্ছে কারো কোনো কোশ্চেন নাই। তাহলে আমার একটা কোশ্চেন আছে। সেই কোশ্চেনটা হচ্ছে, বলেন, আপনারাই বলেন, আহ মৌলিক সংখ্যা কাকে বলে? প্রাইম নাম্বারকে মৌলিক সংখ্যা বলে ওটা আমি জানি, বাট মৌলিক সংখ্যা হওয়ার শর্তটা কি? কন্ডিশন কি? কি কন্ডিশন তাকে স্যাটিসফাই করতে হবে সেটা বলেন। প্রাইম নাম্বার যে মৌলিক সংখ্যা ওটা আমি জানি, ওটা আমাকে বলা লাগবে না। আচ্ছা, মোহাম্মদ সাপায়েতুর রহমান, শফিউর রহমান না? আচ্ছা, সাপায়েতুর রহমান, আচ্ছা ওকে। 1 আর ওই নাম্বার হচ্ছে এর ফ্যাক্টর। হ্যাঁ, তারপর আচ্ছা, এবার আমাকে একটা কোশ্চেন অ্যান্সার দিন তো। ওয়ান, ওয়ান কি প্রাইম নাকি প্রাইম না? প্রাইম না। ওয়ানের ডিভাইজার কারা কারা? ওয়ানের ডিভাইজার কে? ওয়ান নিজেই। তাহলে এটা তো প্রাইম হওয়ার কথা ছিল, হয়নি কেন? টু ফ্যাক্টর থাকতে হবে? আচ্ছা বললাম, টু ফ্যাক্টর আছে, কারণ হচ্ছে 1 × 1, তাহলে দুইটা ফ্যাক্টর। 1 × 1 মানে কত? 1। দুইটা ফ্যাক্টর আছে। এবার বলেন। আসলে মৌলিক সংখ্যার সংজ্ঞাটা দিতে গিয়ে ওয়ানকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এক ভিন্ন যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, এক ব্যতীত যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ মৌলিক সংখ্যার সংজ্ঞায় একটা আসবে না, এবং বাকি যে সংখ্যাগুলো আসবে সেগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্যও আসবে না, কোনো ঋণাত্মক সংখ্যা আসবে না। ঠিক আছে, এরা সবাই বাদ।
এরা সবাই বাদ মৌলিক সংখ্যার সংজ্ঞা থেকে। এক ব্যতীত যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, মৌলিক সংখ্যা। ব্যাপারটা বুঝছেন সবাই? তো এখন একটাকে কেন বাদ দেওয়া হয়েছে? প্রত্যেকটা ধনাত্মক পূর্ণ সংখ্যা বা সংখ্যার একটা বিশেষ একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা হচ্ছে সে মৌলিক হোক আর যৌগিক হোক, সে নির্দিষ্ট সংখ্যক মৌলিক সংখ্যার গুণফলের সমান। কথাটা বুঝছেন? তাকে ইউনিকলি একটা নির্দিষ্ট সংখ্যক মৌলিক সংখ্যার গুণফল আকারে সাজানো যায় প্রত্যেকটা সংখ্যাকে। যেমন আপনি যদি 4 লেখেন, সেটাকে কি লেখা যায়? 2 × 2। আর কোনোভাবে এটাকে লেখা সম্ভব? আপনি যদি 10 লিখেন, তাহলে সেটাকে কত লেখা যায়? 5 × 2। তাকে কি আর কোনোভাবে লেখা সম্ভব? সম্ভব না। কিন্তু আপনি যদি 1 কে নেন, সেটাকে কি আর কোনোভাবে, মানে কয়টা 1 গুণ করে আপনি সেটাকে 1 বানাবেন বলেন তো? পসিবল? সো এটাকে আসলে মৌলিক বা যৌগিকের আলোচনা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ব্যাপারটা কি বুঝছেন সবাই? কেন 1 কে মৌলিক বা যৌগিক কোনোটার সাথেই রাখা হয়নি? এটা মৌলিকও না, এটা যৌগিকও না, এটা টোটালি এই আলোচনা থেকে বাইরে। আপনারা কি বুঝছেন ব্যাপারটা? নতুন জিনিস জানলেন? আচ্ছা, 7 নাম্বারটা বুঝেননি? একটি সংখ্যা, একটি প্রোগ্রাম লিখেন যা ব্যবহারকারীর কাছ থেকে একটি সংখ্যা নিয়ে সেই সংখ্যাটা মৌলিক বা যৌগিক যাচাই করবে। এটাই তো, আর কিছুই না তো। আপনি কি এটা বুঝেননি? অর্থাৎ ব্যবহারকারীর কাছ থেকে একটা সংখ্যা নিবে, তো সংখ্যা নেওয়ার ক্ষেত্রে সে প্রথমেই কি করবে? ঋণাত্মক সংখ্যা হইলে সেটাকে বাদ দিবে, শূন্য হইলে সেটাকেও বাদ দিবে, 1 হইলে সেটাকেও বাদ দিবে। অর্থাৎ এটা এমন ভাবে লজিটেট করবেন যাতে এই তিনটার মধ্যে কোনোটাই না আসে, ঋণাত্মকও না আসে, জিরো না আসে, তারপর 1ও না আসে। বাকি আছে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো 1 এর পরে। তো সেগুলোকে আপনি চেক করবেন যে সেই সংখ্যাগুলো মৌলিক কিনা। এখন বুঝছেন মিস্টার আলামিন? ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কথা বলবো। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গ্রুপে এই কোশ্চেনগুলো সলিউশন করে পোস্ট দিয়ে দিবেন। আগামীকাল থেকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ পদার্পণ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার আগামী ক্লাসে। ভালো থাকবেন। স্লাইডটা গতকাল আমি শেয়ার করে দিয়েছি, আপনারা গতকালকের স্লাইডটা দেখে নিন। সেখানটায় সবগুলো কোশ্চেন দেওয়া আছে এবং কোশ্চেনগুলো সলিউশন করবেন, সলিউশন করে গ্রুপে আপলোড দিয়ে দিবেন।